কিরে রাগ দেখাচ্ছিস কেন? আর কার উপরই কত রাগ দেখাচ্ছিস? কাগজের খবরগুলো দেখেছিস? সব এক। কাগজের উপরে রাগ? না না, কাগজের উপর রাগ না, রাগটা কাগজের খবরের উপর। বেশ বলেছিস তো, মানে খবরের কাগজের উপর রাগ নয়, রাগটা কাগজের খবর। হ্যাঁ তুই হাসছিস, হ্যাঁ তুই হাসছিস কেন? তুই কাগজ পড়িস না? তুই দেখিস না কাগজে শুধু খুন ধর্ষণ রাজনীতি কোনো খবর আছে? আর এখন নতুন যুগেছে করোনা, সারাদিনে কতজন মারা গেল, কিভাবে মারা গেল, কেন মারা গেল, শুধু ভয় হয়ে যাবে। আচ্ছা এরা এবার কি করবে বলতো? দেশের সমাজে যা ঘটছে তাই তো তারা ছাপছে। এই কথাটা আমি বোঝাবো দাদা। রোজ খবরের কাগজে নেবে, রোজ একটা না একটা দিন জানে যদি একটা দিন খবরের কাগজ না আসে চিঠি একেবারে খরা মাথায়। আরে না না, খবরের কাগজ পড়ার হলো একটা নেশা, বুঝলে? আর নেশাটা যদি না জমে তখনই হয়ে যেত সমস্যা। বাবা নেশাটা তো বুঝলাম, কিন্তু কি করলে নেশাটা জমবে সেটা যদি একটু জানতাম। হ্যাঁ এই কথাটা তো ঠিক। তাহলে তো এরকম খবর লাগবে শুনি। দেখতে দেখতে কেমন 40টা বছর পেরিয়ে গেল। আজও মনে পড়ে ওই মাঠের ধারে দুজনে পিঠে পিঠ দিয়ে বসা, বাদাম খাওয়া। তোমার মনে পড়েনি? তারপর অস্তমিত সূর্যের রক্তিম আভা যখন তোমার সারা শরীরে পড়ত, মিষ্টি দেখা তো তোমার। দুজনে হাত ধরে পথ চলা, রবি ঠাকুরের গান গাওয়া, সেদিন দুজন দুলেছি বনে, উলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, উলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জানি মনে ভুলো না। দেখছি ভালোবাসা ফিরে পাওয়ার আনন্দ, মনের মানুষকে কাছে পাওয়ার আনন্দ। আর মনের মানুষকে কাছে পাওয়ার আনন্দ আমার থেকে কে বেশি বুঝবে বলো? সেটা বুঝলাম, কিন্তু তোমার মনের মানুষ যে সেই কখন থেকে এই গোলাপটা পাওয়ার জন্য হাফ রিকোয়েস্ট করে বসে আছে তার কি হবে? হ্যাঁ এই তো দিচ্ছি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এন্ড আই লাভ ইউ। লাভ ইউ টু মাচ। এই না না, শোনো না, আজকে একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ একটু গল্প করবো সে আগের মতো। এখন এই রাখবে গল্প সে আগের মতো ব্যাপারে বাবা আজকে তা Hello.
চলো বিদায় নিয়ে আসবো তোমরা কিছু আর সব এক্সট্রা আমাদের হবে না আরে রেগুলার তো মিলে সাথে ক্যাচাল তুই তো গাড়ি ছাড়া কথাই বলে না কিন্তু রিক্সা তো আমাকেই কিনে নিয়েছে একটা মিজাজ ঠান্ডা ছিল আমি ওইটা আমি কি জানি না সবরি একদিন কালু খেতে খেতে আমাকে বলেছিল বাচ্চাটা ওরি পার্বতী নাকি সবরকে তাই বলেছে তোকে আমি ছাড়বো না রে শালা খুব করবো তার আগে তোকে শেষ করবো শালা আমাকে কেন আমি কি করেছি যাও না বদলপুরে সবল তো পার্বতী আর বাচ্চাটাকে নিয়ে বদলপুরেই থাকে সেখানে যাও না সেখানে গিয়ে ওকে খুন করাবে না আমাকে কেন করবো করবো রে শালা সম্পর্কে আমি খুন করবো তার আগে তোকে শেষ করবো বেশি দিন এখানে থাকে বছর দুয়ে রুনাটা ম্যালেরিয়ায় মারা গেল তারপরেই ওরা এখান থেকে চলে যায় কালোর কাছে এই আপনার উন্নয়ন ওই ম্যালেরিয়া ক্যাম্পে অনেকেই মরেছে আমার বড় ভাইটা হ্যাঁ ম্যালেরিয়া ক্যাম্পের অনেকেই মারা গিয়েছিল আমি শুনেছি তখন অবশ্য খুব ছোট ছিলাম আচ্ছা খাবার জল পাওয়া যাবে গাড়িতে ভোগলের জলটা শেষ হয়ে গেল কিনবো কিনবো বলে আর কেনাও হলো না পাওয়া যাবে তবে পথে টিউবওয়েলে চল ওসব ফিস্তানি পাবেন চলবে হ্যাঁ হ্যাঁ চলবে চেষ্টার মুখে সব চলবে এত রাতে তো আমার জন্য দোকান খোলা থাকবে না दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई রাস্তা এ তো মুকেশ दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई काहे बनाया तूने माटी के पुतले कर दिए प्यार का मुखड़े उजले काहे बनाया तूने दुनिया का खेला काहे बनाया तूने दुनिया का खेला जिसमें लगाया जवानी का मेला कुछ जमाना देखे बाहर तेरी खुदाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई काहे को दुनिया बनाई तूने काहे को दुनिया बनाई এই সিনেমাটা আমি টিভিতে দেখেছি
নিচ্ছে ম্যানেজমেন্ট। না এলেই পারতে, আমি নিজেই সবটা সামলে নিতাম। এই দেখো, তোমার কথা মতো অফিস ম্যানেজ করে তাড়াতাড়ি চলে এলাম, সেবাটার পাত্তা নেই, আর তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তো রাগ করবো না? তুমি দুম করে পরিমলদাকে খবর দিলে কেন বলো তো? কেন, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? গ্রামের একজন সহজ সরল মানুষ হ্যাঁ। পুলিশের লোক দেখে ঘাবড়ে গিয়ে, এই, তুমি ভুলে গেলে 4 বছর আগেকার কথা? এখন ওকে গেস্ট বলে বিদ্রুপ করছো? এই জন্যে না। আরে বাবা, পরিমল তার ইউনিফর্মে আসছে না, যে ওকে পুলিশের লোক বলে বোঝা যাবে? তাছাড়া দেখো, 4 বছর বাদে বেটা কি মতলবে আসছে তুমিও জানো না, আমিও জানি না। জোজোকে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনে ওর বলা কথাগুলো। বৌদি, আমি জনার্দন, জনার্দন মাল। মাল মানে জানেন তো? জেলে। জেলের ছেলে জেলে, তার ছেলে জেলে। আর এই জেলে যদি মাছ সমুদ্রের নৌকো নিয়ে ভাসে, তখন মৃত্যুর সঙ্গে তার ফারাক একসঙ্গে। কোথাও এলোমেলো ঝড় উঠলেই সব শেষ। তবুও বিপদ মাথায় নিয়েই তাকে সমুদ্রে যেতে হয়। কথাগুলো আজও আমি ভুলতে পারি না। যাদের পায়ের তলায় মাটি আছে, মাথার উপর ছাদ আছে, নিশ্চিত নিরাপত্তার ছাদ, তাদের একটু অন্যরকম ভাবে অস্থির করেছে। কখনো সন্দেহবাতিক করেছে, কখনো স্বার্থপর করেছে। ঠিক বলেছ। আসলে আমরা যারা নিরাপদে আছি না, তাদেরই ভয়টা বেশি, জানো। জনার্দনের তো সেই ভয় নেই, তাই ও বুক বাজিয়ে বলেছে চোপা। আবার মাছ সমুদ্রে যাবে, জাল ফেলবে, বাজারে মাছ বিক্রি করে মাছ ধরবে। বলছিলাম আমি একটা প্ল্যান বলবো। প্ল্যান? তুই কি প্ল্যান? অনেকদিন তো কোথাও যাইনি আমরা, আর সামনে পরীক্ষা, এখন কোথাও যাওয়ারও উপায় নেই। চলো না, পরীক্ষার পরে আমরা আবার 4 দিনের জন্য বকখালি যাই। বকখালি? হ্যাঁ। ভেরি গুড আইডিয়া। তাহলে আফটার এইচএস আমাদের এবারের ডেস্টিনেশন বকখালি। কি হলো? তাড়াতাড়ি এ ঘরে একবার শুনে যাও। কি হলো, ডাকছো কেন? এ ঘরে একবার তাড়াতাড়ি এসো। কি হলো? ডাকছো কেন? তোমাকে কি বলেছিলাম? আমার নতুন নাটকটা বাংলা থিয়েটারে সারা ফেলে দেবে। দেখো কাগজে লিখেছে, ওরা নির্বোধ, তাই ওইসব মানুষদের ইশারায় মারণ খেলায় মেতে ওঠে। আমি ওদের পৈশাচিক উন্মাদনা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, চোখের সামনে থেকে দেখেছি ওরা ধর্মের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। এক সময় আমি বাংলাদেশে থাকতাম, নোয়াখালী। ওখানেই আমার জন্ম, লেখাপড়া সব। কিন্তু 71 সালে কিছু উগ্রপন্থীর জন্য আমাকে আমার সেই জন্মভূমি ছেড়ে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছিল এদেশে। অনেক ঘটনা। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র রাষ্ট্র গড়তে চাইছে বাংলাদেশ। তারপরে হিন্দু মুসলমানের রাইট লাগলো, সারা দেশে ছড়িয়ে পড়লো হিংসাত্মক ঘটনা। ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বাচ্চা বড় সবাইকে ঘর থেকে টেনে বার করে কুপিয়ে কুপিয়ে কেটে ফেলছে। যুবতী মেয়েদের ওরা ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে সকলের চোখের সামনে। ভয়ানক পরিস্থিতি।
আমি তখন সবে লেখা শুরু করেছি। ইত্তেফাক বলে একটা পত্রিকায় মুক্তিযুদ্ধ নিয়ে লিখছি। একদিন সন্ধ্যেবেলা আমার লেখার টেবিলে বসে আমি একটা আর্টিকেল লিখছি। হঠাৎ এমন সময় কয়েকজন লোক আমাদের বাড়ির দরজায় আঘাত করতে লাগলো। বাবা বাধ্য হলেন দরজাটা খুলে দিতে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়লো কয়েকজন দুষ্কৃতী আমাদের খুন করবে বলে। আমাদের তখন দিশেহারা অবস্থা, কি করবো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ থেকে ওদের মধ্যে একজন ছিল আমার বাবার ছাত্র। সে কোনো রকমে ওদের বাধা দিয়ে আমাদের পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। আমরা বাঁচার জন্য প্রাণপণ দৌড়চ্ছি, কিন্তু মৃত্যু আমাদের পেছনে পেছনে তাড়া করতে লাগলো। আমরা অন্ধকারের মধ্যে দৌড়চ্ছি, ওরা আমাকে টার্গেট করলো। তাই আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম। বাবা সবাইকে নিয়ে একদিকে দৌড়চ্ছে আর আমি অন্যদিকে। তারপর রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে কখন যেন বর্ডার পেরিয়ে চলে এলাম এদেশে। তারপর দিন সকালে বাবাও এলেন, কিন্তু আসতে পারলো না দুজন। তারা রাতের অন্ধকারে তারা খেয়ে কোথায় যে হারিয়ে গেছে। একজন আমার বৃদ্ধা ঠাকুমা, আর একজন আমার স্ত্রী। হ্যাঁ, জানো, গত সাত ছিল না, নবজাতকের মুখ দেখবো, জীবনের সমস্ত খুশি সমস্ত আনন্দ দিয়ে তার জীবনটাকে আমি ফিরিয়ে দেবো। কিন্তু না, পারিনি ওই দুর্বৃত্তদের জন্য। আজও আমার অন্তরের পরিবেশে এসব কথা মাসিমা জানে? কিছুটা। আপনার সেই স্ত্রীর কথা? না, আমি তাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি তাকে বলে উঠতে পারিনি। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে তিনি জীবিত? যারা রক্তের নেশায় উন্মত্ত, তাদের কাছে কি জীবনের কোনো মূল্য আছে? আমি জানি ওরা ওকে শেষ করে দিয়েছে। কি করে জানেন? আপনি পরে তাদের খোঁজ করছিলেন? না, তবে এখন যদি জানতে পারেন সেই ভদ্রমহিলা এখনো জীবিত, এখনো তিনি বিশ্বাস করেন আপনি ফিরে যাবেন তার কাছে, কি করবেন? কি হলো বলুন, কি করবেন? আর কিচ্ছু করার নেই মানব। কিচ্ছু করার নেই? না, কারণ সময় তার আর আমার মাঝে একটা দেওয়াল তুলে দিয়েছে। কাঁচের দেওয়াল, যে দেওয়ালের এক পিঠ থেকে অন্য পিঠের সব কিছু দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ইচ্ছে থাকলেও ছোঁয়া যাবে না। সেই দেওয়াল আর ভেঙে দিতে পারেন না? না, পারি না। কেন পারেন না? কারণ নিয়মের কিছু কাঁটা ধরে বেড়ার মধ্যে যেন আমরা আবদ্ধ। একটা অজানা অচেনা ছেলেকে একেবারে বাড়ির ভিতরে সুপ্রাংশুদার কথা আমি কোনোদিন অমান্য করতে পারি না। কেন? খুব চালচলন আমার ভালো ঠেকছে না, কিছু একটা করো। শুনেছ আমার কথা? আজ শুধু নাটক নাটক আর নাটক। তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করছো। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। এখন ভাবতে পারছো তো? তাহলে চুপ করে বসে না দেখে কিছু একটা করো। যেভাবে পারো, যেখান থেকে পারো আমার দিদিকে তুমি আমার কাছে এনে দাও। একটু চুপ। আমার তোমার শরীর খারাপ করে উঠকে
পাচ্ছি কি না, হলো? কিছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। মেঘনার ছবি? মেঘনা? কে ও? তার মানে আমি যা ভেবেছি ঠিক তাই। তুমি চেনো কে? তাহলে ও প্রীতিকে নিয়ে কোথায় গেল? কে ও? কেন গেল? কি হলো বলছো না কেন? কে ও? বন্দিতা, এই কথাটা আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলতে পারিনি যে এই মেঘনা আমার বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময়ও আমার জীবন থেকে হারিয়ে গেছে। এতগুলো বছর এই কথাগুলো তুমি আমাকে কেন বলনি? কেন? 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 এতগুলো বছর উনি কোনো যন্ত্রণা বুকের মধ্যে গোপন করে রাখেননি। তুই আমাকে তোর আরেকটা মা বলে মনে করতে পারবি না? যেদিন চলে যাব সেদিন আমি তাকে আমার সব দিয়ে যাব। হ্যাঁ, সেদিন তাকে বলে দিও সম্রাট শাহজাহান তো কোনো ভালোবাসার খাদ্রেশ হয়নি, সে আমার থেকে বেশি কেউ জানে না জাহাপনা। সুপর্ণার সাথে আলাপের পর তুমি তো মহিলা দর্শকের সঙ্গে দেখাই করতে না। পালার শেষে শুধু পালাই, কখন তুমি বাড়ি ফিরবে? মনে আছে তোমার? তখনও তোমাদের বিয়ে হয়নি, সারা রাস্তা গাড়িতে শুধু সুপর্ণার গল্প করতে। কবে, কোথায়, কখন সুপর্ণার সাথে আলাপ হয়েছিল, প্রথম দিন সুপর্ণা কি বলেছিল, তুমি কি বলেছো? তোমার সব কথা মনে আছে না? সব কথা। তমলুকের পুরাতন রাজবাড়িতে পালা ছিল, বৈশাখ মাসের শেষ, শাহজাহানের 300তম পালা। 300তম পালা। কাল বৈশাখী ঝড়ে পালা বন্ধ হয়ে গেল। ওখানকার কমিটির লোকজন সব ঠিক করলো দুদিন বাদে আবার নতুন করে মেরাপ বেঁধে ওরা পালা করাবে। আমরাও দুদিন থেকে গেলাম সেখানে। পরের দিন সকালবেলা লন্ড ভন্ড মেলার মাঠ দেখতে গেলে তুমি, আমি তাঁবুতে। কিছুক্ষণ পরে দৌড়ে তাঁবুতে প্রবেশ করলো সম্রাট শাহজাহান।